আজ প্রায় 6 বছর পর জেল থেকে বের হলাম। এই 6টা বছর কেটে গেছে 6টা যুগের মতো। এই 6টা বছর জেলে কিভাবে যে পার করেছি সেটা একমাত্র আমি জানি। জেল থেকে বের হতে দেখি দূরে দাঁড়িয়ে আছে সাকিব আর সিয়াম। আমাকে দেখে ওরা এগিয়ে আসলো আর আমাকে এসে বলতে লাগলো, ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আপনার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। চলেন, গাড়িতে ওঠেন, গাড়ি নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা তোরা কেমন আছিস? সব কিছু কি আগের মতোই চলছে নাকি কোনো পরিবর্তন হয়েছে? আচ্ছা, চল যেতে যেতে কথা বলি। তারপর আমি গাড়িতে উঠে বসলাম আর সিএম গিয়ে গাড়ি চালাতে লাগলো। তখন আমি আবারও বলতে লাগলাম, কিরে সিএম, তুই তো দেখছি এখন অনেক বড় হয়ে গেছিস, দাড়ি রেখে দিয়েছিস। ভালো। তা সবাই ভালো আছে এখন? তো এখন কি করছিস শুনি? ভাই এখনো সেই আগের মতোই আছে, কিন্তু তেমন একটা উন্নতি করতে পারিনি। তা ভাই, এখন কি করবেন সেটা কি ভেবে দেখেছেন? 6টা বছর জেলে কাটিয়ে দিলাম। এখন তো কিছু করতে হবে। যারা আমাকে ভালোবেসে ফেলে পাঠিয়েছিল তাদেরকে ভালোবাসা ফেরত না দিলে কি চলে? হ্যাঁ। ভাই, আপনার প্রতিটা কথা কিন্তু সেই আগের মতোই আছে, বেশি রহস্যময়। ভাই, প্রথমেই আমরা গোডাউনে যাই, কি বলেন? ওখানে আপনার জন্য সবাই ওয়েট করছে। তারপর সিয়ামের সঙ্গে আরও কিছু কথা বলতে বলতে চলে আসলাম গোডাউনে। আর গোডাউনে এসে দেখি আমার জন্য অনেকে অপেক্ষা করছে। তারপর আমি সবার সঙ্গে কথা বলে ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসে আমি বসে রইলাম। একটু পর সানি আমার জন্য কফি নিয়ে আসলো। আর আমি কফি খেতে খেতে সানির সঙ্গে কথা বলতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হলো। তার তখন সিয়াম আমাকে জিজ্ঞেস করলো, ভাই, খবর পেয়েছি যে ডন এখন পুরো বাংলাদেশে মাফিয়া ছড়িয়ে দিয়েছে। তার কথা ছোট থেকে বড় পর্যন্ত সবাই শোনে, এমনকি অনেক সময় এমপিরও তার ভয়ে কাঁপে। সেদিন যদি আর 5 মিনিট পেতাম তাহলে বাকি কাজটাও শেষ করে ফেলতাম। কিন্তু তার আগেই পুলিশ চলে আসলো। আর নিজের কাছের লোকগুলো এভাবে আমার সাথে বেইমানি করবে, এটা আমি কখনো কল্পনা করিনি। আচ্ছা, এখন রানীকে কোথায় পাওয়া যাবে? আমি ভাইয়ের মুখ থেকে রানীর নামটা শুনে চমকে গেলাম। আমি তো ভেবেছিলাম ভাই হয়তো রানীকে ভুলে গেছে, কিন্তু ভাই যে এখনও রানীকে মনে রেখেছে এটা তো বুঝতে পারলাম না। আমাকে চুপ থাকতে দেখে ভাই আবার জিজ্ঞেস করলো। তারপর আমি বললাম, ভাই, রানী এখন ডনের সাথেই থাকে, ও ডনের স্ত্রী। ঠিক আছে, এত ঘাবড়ানোর কি আছে? চল সবাই মিলে খাবার খেয়ে নিই। আমারও খুব খিদে পেয়েছে। তারপরে আমি সবাইকে নিয়ে খাবার খেতে চলে আসলাম। আর খাবার খেয়ে রুমে এসে ভাবছি কি করব। এখন আমার পাশে সিয়াম, সানিয়ার কিছু লোকজন বসে আছে। ভাই, এখন তো আপনি ফিরে আছেন, তাহলে চলুন আপনার সেই বৃদ্ধাশ্রম থেকে একবার ঘুরে আসি। আপনি তো সানিকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। এখন নয়, বিকালের দিকে যাই। এখন আমি একটু ঘুমাবো। তোরা এখন যা। আর শোন, সকল ছেলেদের সন্ধ্যাবেলায় আমি গোডাউনের সামনে যাই, ওদের সঙ্গে আমার কথা আছে। ঠিক আছে ভাই, আপনি সবাইকে নিয়ে সন্ধ্যায় হাজির হব। আপনি এখন শুয়ে রেস্ট করেন, সিয়াম চলে আয়। তারপর আমি সিয়ামকে নিয়ে ভাইয়ের কাছ থেকে চলে আসলাম। তারপর আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম সবার সঙ্গে দেখা করার জন্য। আমি বের হয়ে এসে দেখি সবাই আমার জন্য বসে আছে। আমাকে দেখে দাঁড়িয়ে গেল। তারপর আমি বললাম, সবাই কেমন আছো? তোমাদের সঙ্গে আমার অনেক দিন পর দেখা। তোমরা যেমন আমাকে প্রথম থেকে ভালোবেসেছিলে বা এখনও ঠিক তেমনটাই ভালোবাসো, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। এখানকার প্রতিটি লোক আমাকে জেলে দেখতে গিয়েছিল। বর্তমানে আমার কাছে কোনো কিছুই নেই। ভাই, সবার মুখ থেকে একটা কথাই, ওরা আপনার পেছনের কাহিনীটা শুনতে চায়। আপনি কোন কারণে আপনি এই লাইনে এসেছিলেন? আমরা যতটুকু জানি আপনি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিলেন, অনেক ভালো এবং অনেক মেধাবী ছিলেন। অন্য একদিন তোমাদেরকে আমার সব কাহিনী বলবো। তাই এখন কাজের কথায় আসি। আমাদের কাছে এখন বর্তমানে কোনো কিছুই নেই। যেগুলো আছে সেগুলো দিয়ে কোনো কাজে আসবে না। আমাদের দেশে মাফিয়া অনেক বেড়ে গেছে। এগুলোকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। আর এটাই হয়তো আমাদের জীবনের শেষ একটা লড়াই। আশা করি এখন আমাদের প্রধান লক্ষ্য হবে যে ডনের যেখানে যেখানে লোক আছে সেখানে আমাদেরকে চড়িয়ে যেতে হবে এবং তাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে আনতে হবে। তিলে তিলে ওদেরকে সরিয়ে ফেলতে হবে। এখন দেশে চোরাচালান, ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। এগুলো আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রশাসন ডনের কোনো কিছু করতে পারছে না। তারপর আমি ওদের সঙ্গে আরও কিছু কথা বলে সেখান থেকে সিয়ামকে নিয়ে চলে আসলাম।
আর আমি সিয়াম পাশাপাশি হাঁটছি আর শহরটাকে ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ করে কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। তখন সিয়াম বলতে লাগলো, কিরে বেটা, তুই চোখে দেখিস না, কানা নাকি? এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? মনে হয় তোকে কেউ তাড়া করেছে বেটা। তোর সাহস কম না? তুই আমাকে তুই করে বলছিস? তুই জানিস আমি কে? আমি ডন ভাইয়ের লোক। আমার যেখান দিয়ে ইচ্ছা আমি সেখান দিয়ে যাব, পারলে মানুষের ওপর দিয়ে যাব। তাহলে তোর কি? তুই লোক দেখে কি তোকে আমার ভয় পেতে হবে নাকি? একে তো ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস, তার ওপর আবার এখন বড় বড় কথা বলছিস। তখনই ছেলেটা কোমর থেকে পিস্তল বের করলো আর আমার দিকে তাক করলো আর আমাকে বলতে লাগলো, শালা, তোর সাহস তো কম না? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আরে এসব ভয় আমাদের দেখে কোনো লাভ নেই। আমরা এসব ভয় পকেটে নিয়ে ঘুরি। ইচ্ছা করলে তোকে এখানেই মেরে দিতে পারি, ফকিন্নির বাচ্চা। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটার কথা শুনছি, কিন্তু কোনো কিছু বলছি না। হঠাৎ করে আমি ছেলেটাকে লাথি মারলাম। তারপর কৌশলে হাতের পিস্তলটাকে নিয়ে তার দিকে তাক করলাম আর তখন বললাম, তুই তো তাড়াতাড়ি দাদা ভাইকে বলে গেলি? আরে এখনো তো মানুষের মুখে মুখে দাদা ভাইয়ের নাম শোনা যায়। এখন অনেক কাজ করার বাকি আছে। ভাই, আমাকে ক্ষমা করে দিন। আপনাকে চিনতে পারিনি। আপনি কবে জেল থেকে বেরিয়েছেন? ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ ভাই। যে রাস্তায় আছিস ওই রাস্তায় অনেক অন্ধকার, তাই আলোর পথে ফিরে আয়। আমি এই অন্ধকারের মধ্যে কোথাও হারিয়ে যাব, এটা তুই নিজেও জানিস না, তাই সাবধান। এই বলে আমি চলে আসলাম। তারপর একটা বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। বাসায় তাকে হলো জনি। জনি হলো এই শহরের কিং। আমি কোনো কিছু না ভেবে ভিতরে যেতে লাগলাম। দারোয়ান আমাকে দেখে আটকালো, কিন্তু আমি আমার নিজের মাস্ক খুলে ফেললাম। তারপর দারোয়ান আমাকে সালাম দিল। তারপর আমি ভিতরে যেতে লাগলাম। আর তখন সিয়াম বলতে লাগলো, ভাই এখানে আমাদের অনেক ঝামেলা হতে পারে। জনি অনেক খারাপ একজন লোক। প্লিজ ভাই, জনের সঙ্গে দেখা করতে হবে না। আমি পরে জনির সঙ্গে দেখা করার জন্য আপনাকে নিয়ে আসব। সিয়াম, তুই আমার সাথে থেকেও ভয় পাচ্ছিস? তোর কাছ থেকে আমি এটা আশা করতে পারিনি। সব সময় বুক ফুলিয়ে সামনের দিকে যাবি, কখনো কাপুরুষের মতো পিছু ফিরে যাবি না। তারপর আমি জনির কাছে চলে আসলাম। এসে থেকে এই জনি অনেক লোকজনের সাথে মিটিং করছে। সোফায় বসে আমি গিয়ে বসলাম। তখন জনি আমাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আর তখন আমি বললাম, কিরে, আমাকে দেখে খুব অবাক হয়েছিস? অবাক হওয়ার কিছু নেই, বস, তোর সঙ্গে কথা আছে আমার। আমি মনে হয় সঠিক টাইমে চলে এসেছি, তাই না? সবাই আছে এখানে? কিরে, তুই এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে গেলি? তোর তো আরো 2 বছর থাকার কথা ছিল। তা জেল থেকে বেরিয়ে শুধু আমার কাছেই আসলি নাকি? ইদানিং তোর খুব বার বেড়েছে দেখছি। সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না, তাই না? তুই ছিলি রাস্তার কুত্তা, আর এখন তুই আমাকে তুই করে কথা বলছিস। বিষয়টা ভালো লাগলো। তোর সঙ্গে আমার কিভাবে কথা বলতে হবে, হ্যাঁ? জানিস, এখন তোকে আমি এখানেই মেরে পুঁতে ফেলতে পারি। তোর সঙ্গে থাকা অবস্থায় আমাকে তুই কি দিয়েছিস? এখন দেখ, ডন ভাইয়ের সঙ্গে কাজ করে আমি পুরো সাম্রাজ্য পেয়েছি। তাছাড়া এখন বাংলাদেশ সব নামি দামি মাফিয়া কিং এর লিডার হলো ডন ভাই। তুই সত্যি একটু আগের চেয়ে অ্যাডভান্স হয়ে গেছিস, তাই না? সব কিছু তো তাড়াতাড়ি কথা বলে, আসলে এটা ভালো একটা গুণ হয়েছে তোর। বেশি উঠতে যাস না, সমস্যা হয়ে যাবে। কারণ এখন তো দাদাভাই ফিরে এসেছে। এখন আর আমার এলাকায় দাদা ভাইয়ের কোনো জায়গা নেই। এখানে কেন এসেছে সেটা বল, তারপর চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, না হলে অনেক খারাপ হয়ে যাবে তোর সঙ্গে। আর এমনিতেই তুই মিটিং এ এসে অনেক বিরক্ত করেছিস আমাকে। তোর সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই। হে, তুই কি আমাকে গ্রাম থেকে উঠে আসা সেই চাচাতো ভাইয়ের মতো মনে করেছিস নাকি? এই বলে আমি জনির বুক বরাবর একটা লাথি